আপনি জোট নিয়ে কথা বলছিলেন যে বাংলাদেশের জোটের রাজনীতির সঙ্গে আপনি ইংল্যান্ডের জোটের কথা বলছিলেন, সেটি একটু আমাদেরকে একটু বলবেন? আমি শুনলাম আমার মুস্তফা ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর বিশ্লেষণ। দেখেন, আমরা তো গণতন্ত্রের সূতিকাগার ব্রিটেন বলি এবং ব্রিটিশ পার্লামেন্টকে আমরা অনেকটা মডেল হিসেবে দেখি, বিশেষ করে পার্লামেন্টারি সিস্টেমে। ওখানে কিন্তু ইলেকশনের আগে এভাবে জোট হয় না, ইলেকশনের পরে জোট বা কোয়ালিশন হয়। এবং এইটার একটা ফিলোসফিক্যাল কারণ আছে। দেখেন, বাংলাদেশের সংবিধানের 11 অনুচ্ছেদে আছে একটা কার্যকর নির্বাচন হবে। 65 অনুচ্ছেদে আছে জনগণ প্রতিটা নির্বাচনী এলাকায় প্রত্যক্ষভাবে প্রার্থী বা কি বলে আসনে তার এমপি সিলেকশন করবে। তো আপনি জনগণকে তো সিলেকশনের সুযোগ দিলেন না। আর্টিকেল 7 আছে এই রাষ্ট্রের, এই প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। লেট দ্য পাবলিক ডিসাইড, জনগণকে সিদ্ধান্ত দিন কে তার প্রার্থী হবে। একটা আসনে যদি বিএনপি, জামাত, ইসলামী ঐক্য জোট, এই সেই যা আছে সব প্রার্থী থাকে, তো জনগণ বেটার বা বেস্ট প্রার্থীকে তারা বেছে নেবে। এরপরে আপনি ক্ষমতার লড়াইয়ে আপনি কোয়ালিশন করেন, কিন্তু আপনি তো সুযোগই দিলেন না। এবং পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টে যেমন মনে করেন একবার ব্রিটিশ পার্লামেন্টে ইলেকশন হলো, তো লেবার এবং লিবডেম অনেকটা তারা ফিলোসফিক্যালি কাছাকাছি, তারা সেন্টার লেফট বা লেফট পলিটিক্স করেন। কিন্তু ইলেকশনের পরে দেখা গেল কনজারভেটিভ পার্টি আগাইয়া আছে, কনজারভেটিভ পার্টি আবার অনেকটা ডানপন্থী দল, কিন্তু ওই ক্ষমতায় যাওয়ার জন্য তারা কোয়ালিশন করলো লিবডেমের সাথে। লিবডেম মিলে তারা সরকার গঠন করলো। এভাবে ইতিহাসে আমরা দেখেছি যে লেবার লিবডেম মিলেও তারা সরকার গঠন করেছে। কিন্তু বাংলাদেশে একটা আজগুবি টাইপের আমরা নির্বাচনের আগে হর্স ট্রেড, এমন কিছু আনহোলি জিনিস ঘটে যেটা গণতান্ত্রিক এথিক্স, নর্মস, মরালিটির বাইরে চলে যায়। আপনি বলছিলেন যে আগে এই যে জোটটা কি সাস্টেইন করবে, আমি মনে করি সাস্টেইন করবে না। কারণ আমরা অনেক সময় দেখেছি যে মানে এমনভাবে অ্যাটাক করা হচ্ছে অন্য দলকে, এবং তারা এখন আছে। এবং আমরা তাও দেখি যে 54 বছরের ইতিহাসে একটা দলের কোনো এমপি প্রার্থী নাই, কিন্তু চট করে মিডিয়া বলে দিল আমরা 143টা আসনে এগ্রিডে আছি। কিসের ভিত্তিতে? তো তাদেরকে একসাথে রাখা অনেকটা হিমশিম খেতে হচ্ছে যারা জোটের প্রধান নাকি। এবং যদি তারা মনে করেন ভালো পারফরমেন্স করেনও, এটা ঐক্য সাস্টেন করবে না। যে কোনো এক সময় দেখবেন যে একটা ছোটো ধরে ডিভাইডেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইভাবে জোট কেন্দ্রিক, যেটা খুব সুন্দর করে বলেছেন যে 20 দলীয় জোট, এরপরে দলের সংখ্যা এমন হয়েছে যে পরে মহাজোট বলতে হয়েছে। গুণে কুলানো যায় না। 1-2টা বা 3টা, ম্যাক্সিমাম 4টা দল পরে, আর বাকি দলের নাম যারা পলিটিক্স করেন জোটের মেম্বারও সব বলতে পারবেন না। কিন্তু আমার কথা হচ্ছে যে জনগণকে সুযোগ দেন। জনগণ যদি মনে করেন দিলীপ বড়ুয়াকে প্রধানমন্ত্রী চায়, তার দলকে ভোট দিতে চায়, তার দলের সেক্রেটারির নাম আমিও জানি না, তো এটাই তো ডেমোক্রেসি। ডেমোক্রেসিটা হচ্ছে যে জনগণকে দেবেন, এবং রাষ্ট্রের মালিকটা হচ্ছে সংবিধান অনুযায়ী জনগণ। তারা সিদ্ধান্ত নেবে। তারা সিদ্ধান্ত নেওয়ার পর যদি হ্যাং পার্লামেন্ট হয়, তখন তো একদল সরকার গঠন করতে পারবে না, তখন আরেক দল বা দল সমষ্টি নিয়ে তারা সরকার। আপনি যেটি বলছেন সেটির জন্য একটি আস্থার জায়গার দরকার হয়, যে আমি যে জিতবো কি জিতবো না, বা আমার একটি অবস্থান ধরে রাখবো, আমি না জিতি আমার অবস্থান থাকবে না, সেই জায়গা তো আসলে আমরা দেখছি না। কিন্তু আপনার যদি জিতার মতো অবস্থা না হয় একটা ফেয়ার ইলেকশনে, তাহলে ওইটা নিয়ে তো আপনি সন্তুষ্ট থাকবেন। সেটি বলছি আমি, যে সেই জায়গাটা আমরা দেখছি না। কর্মতৎপরতা বাড়াবেন যাতে নেক্সট ইলেকশনে আপনি বেটার পজিশনে যেতে পারেন। কিন্তু আপনি দেখলেন যে আপনার দলের সাথে আপনার সাথে কোনো মিল নাই, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য আজে বাজে যা আছে সবকে নিয়ে একসাথে জোট করলেন, আস্থাহীনতা সংকট বললেন, বা একসাথে থাকতে পারতেছেন না, ফিলোসফিক্যালি রাইট না এক, তো আপনি শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক পলিটিক্সটা হয়ে গেছে। এবং এইটাও কিন্তু একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যারিয়ার মনে করি। কারণ একে তো আপনি তিনটা টার্মে জনগণ ভোটই দিতে পারে নাই, এখনও কিন্তু ভোট দিতে পারে নাই। আমি তো অনেক জায়গায় দেখেছি, অনেক আসনে, সিলেট সহ অনেক আসনে দেখেছি অত্যন্ত পটেনশিয়াল ভালো উচ্চশিক্ষিত ক্যান্ডিডেট আছে, কিন্তু তাকে বলির পাঠা হতে হয়েছে জোটের কারণে। সেখানে প্রার্থী নাই, তখন তাকে অন্য দলে, এবং তাও আবার কোনো কোনো ক্ষেত্রে বিদ্রোহী প্রার্থী খাড়া হয়ে গেছে।
এবং দেখা গেছে বিদ্রোহী প্রার্থী কিন্তু তার পপুলারিটি আছে, তাকে আবার ডাকাইয়া নিয়ে আসা হয়েছে ঢাকাতে, তাকে কি এটি দেওয়া হয়েছে। কমন একটি দৃশ্য আমরা দেখছি। এটা তো অনেক সময় যে প্রপার ডেমোক্রেটিক, এটি কিন্তু আমি কোনো জোটের কথা বলবো না, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কথা বলবো না, এটি কিন্তু সব রাজনীতিক চরিত্রই মানে ক্যারেক্টারিস্টিক্সটা এরকম হয়ে গেছে। না, এটা তো ওই যে ইংরেজিতে একটা প্রবাদ আছে যে পলিটিশিয়ানস টেন্ড টু প্রমিস টু বিল্ড এ ব্রিজ হোয়ার দেয়ার ইজ নো রিভার। যেখানে নদী নাই সেখানে ব্রিজ করে দেওয়ার ওয়াদা যারা করেন তারা হচ্ছে রাজনীতিবিদ। তো সেইটা উন্নত বিশ্বে ডেভেলপ ডেমোক্রেসিতে আমরা একটু ভালো স্ট্যান্ডার্ড দেখি, কিন্তু আমাদের তৃতীয় বিশ্বের দেশে এসে কিন্তু এটা এমন একটা পর্যায়ে চলে যায় যে হোস্ট ট্রেডিংয়ের মতো, বেচা কেনার মতো, আদর্শ জলাঞ্জলি দেওয়ার মতো। আপনি পুরো জীবনে আপনি একটা নৈতিকতা ধারণ করে আসলেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য কমপ্লিটলি বিপক্ষের লোককে এনে আপনি জড়ো করে, আপনি জানেন যে ওইটা টিকবে না, দুদিন পরে ওটা ভেঙে যাবে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। ইভেন নির্বাচনের আগে, যেমন আজকে একটা জোটের প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল, অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এখনও কিন্তু তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আসলেও তারা জোটে ওই দল থাকবে কিনা না, বা ওই দল বা দলসমূহ থাকবে কিনা না। তো এটা হচ্ছে তাদের মানে মেকানিক্স বা তাদের পদ্ধতি। কিন্তু জনগণকে আমরা কি দিই? জনগণ তো প্রতিটা আসনে কম্পেয়ার করার মতো, যাচাই করার মতো, আপনি ওয়ান ম্যান শোর মতো হয়ে গেল যে আমরা দিলাম 8 দল 11 দল বা যত দলই হোক, বা যেটা বলছে মুস্তফা একবারে মানে নাম না জানা সব দল মিলে একটা জোট প্রার্থী দিলাম একজনকে। তো জনগণ তো সেটাই, কি হবে শেষমেশ এটি আমাদের আজকে প্রশ্ন, আমরা জানি না।